বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি এবং আমরা। আজ ষষ্ঠ পর্ব। ভদ্র মহিলার নাম মোমেনা খাতুন। ৮/২ তল্লাবাগে তার ছোট্ট ভাইয়ের সঙ্গে থাকেন। টেলিফোন নাম্বার দেওয়া আছে। মিসির আলী অনেকবার টেলিফোন করলেন, রিং হয় কিন্তু কেউ ধরে না। সেট হয়তো নষ্ট হয়ে আছে। নম্বর খুঁজে বাড়ি বের করার কাজটা তিনি একবারেই পারেন না। তিনি জানেন তল্লাবাগে উপস্থিত হয়ে যদি বলেন ১৮/২ বাড়িটা কোথায়, তাহলে কোনো লাভ হবে না। যাকে জিজ্ঞেস করা হবে সে এমনভাবে তাকাবে যে এই নাম্বার শুনে সে বড়ই চমৎকৃত বোধ করছে। এমন অদ্ভুত নাম্বার কোথা থেকে এসেছে বুঝতে পারছে না। আরেক দল আছে যারা নাম্বার শুনে বলবে, ও আচ্ছা, ১৮/২। নাক বরাবর যান, তারপর লেফটে যাবেন, কাউকে জিজ্ঞেস করলে বলবে। এরা সর্বান্তর কাজটা করে কিছু না জেনে, অন্যকে বোকা বানিয়ে আনন্দ পেতে চায়। এলাকার বাড়িঘর নম্বর সম্পর্কে ভালো জানে ছোট ছেলেমেয়েরা, যারা 3-4-এ পড়ে। মানুষের মতো বাড়ির নাম্বার আছে, এই বিষয়টি তাদের হয়তো আলোড়িত করে। তারা মনে রাখার চেষ্টা করে বাড়ির নাম্বার নিয়ে বিব্রত মানুষকে। সত্যিকার অর্থেই এরা সাহায্য করতে চায়। এদের একজনের সাহায্য নিয়ে মিসির আলী ১৮/২ তল্লাবাগ খুঁজে বের করলেন। সরু রাস্তার উপর বিরাট বাড়ি। বাড়ির বিশেষত্ব হচ্ছে সবই বড় বড়। ড্রয়িং রুমে বিশাল আকৃতির সোফা, দেওয়ালে কাবা শরীফের প্রকাণ্ড বাঁধাই ছবি। একটা টিভি আছে, একে কত ইঞ্চি টিভি বলে কে জানে। সিনেমার পর্দার মতো বড় স্ক্রিন। শুধু বাড়ির দরজা জানালা ছোট ছোট। প্রথম দর্শনেই মিসির আলী মনে হলো, সোফা টিভি এগুলো বাড়িতে ঢোকালো কিভাবে। ড্রয়িং রুমে বেশ কিছু লোক গালাগালি করে সোফায় বসে আছে। বাড়িতে কোনো উৎসব হয়তো। সবাই সেজে গুজে আছে। অল্প বয়সী বালিকারাও ঠোঁটে লিপস্টিক নিয়ে রোজ মেখে সেজেছে। সবাইকে ভয়ঙ্কর দেখাচ্ছে। মিসির আলীর মনে হলো মোমেনা খাতুন নামের এই বৃদ্ধ মহিলার প্রতি কারো কোনো কৌতূহল নেই, আগ্রহ নেই। একজন অপরিচিত ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এসেছেন শুনেও কেউ পাত্তাই দিচ্ছেন না। মধ্যবয়স্ক এক লোক বিরল মুখে বললেন, বসুন দেখছি। বলে তিনি কর্ডলেস টেলিফোন কাকে যেন ধমকাতে লাগলেন। লোকটার পরনে হালকা রঙের স্যুট, গলায় ছোট ছোট ফুল আঁকা টাই, তবে তার প্যান্টের জিপার খোলা। সবাই তা দেখছে কিন্তু কেউ কিছু বলছে না। মনে হয় বলার সাহস পাচ্ছে না। মিসির আলী সোফায় বসে রইলেন একা একা। ১৮-১৯ বছরের একটা মেয়ে ঝড়ের গতিতে বসার ঘরে ঢুকে মিসির আলীকে বলল, আপনি কি রেন্টাল থেকে এসেছেন? এত দেরি কেন? বলে জবাবের জন্য অপেক্ষা না করে ভেতরে চলে গেল। উঁচু গলায় বলল, বাস চলে এসেছে মা। বোঝা যাচ্ছে এরা দল বেঁধে কোথাও যাচ্ছে। পিকনিক হবার সম্ভাবনা। শীতকালে শুক্রবার পিকনিক লেগেই থাকে। পিকনিক হলো মোমেনা খাতুনের দলটির সঙ্গে যাবার কথা। ইচ্ছে না থাকলেও বৃদ্ধদের পিকনিকে নিয়ে যেতে হয়। বৃদ্ধরাও জীবনের শেষ দিকে সে পিকনিক জাতীয় ব্যাপারে খুব আগ্রহী হয়ে পড়েন। টেলিফোন হাতে ভদ্রলোক কথা বলেই যাচ্ছেন এবং একটি কথায় ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণ পর পর বলছেন। একসময় লাইন কেটে গেলে কিংবা ওপাশের ভদ্রলোক লাইন ছেড়ে দিলেন, ভদ্রলোক বিরক্ত হয়ে টেলিফোন সোফার সেটের দিকে তাকাচ্ছেন। একটু সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। মিসির আলী আবার বললেন, আমি একটু মোমেনা খাতুনের সঙ্গে কথা বলবো। আপনাকে অপেক্ষা করতে বললাম না? ব্যস্ততা তো ব্যস্ত ব্যস্ততা তো দেখতেই পাচ্ছেন। নাকি পাচ্ছেন না? সবাই গায়ে হলুদে যাচ্ছে। কিছু মনে করবেন না, আপনার প্যান্টের জিপার খোলা। ভদ্রলোক এমনভাবে মিসির আলীর দিকে তাকালেন যেন মিসির আলী নিজেই জিপার খুলেছেন। মিসির আলী বললেন, উনি আছেন তো? হ্যাঁ আছেন, কিছুক্ষণ ওয়েট করুন, ভিড় কমুক, তারপর আপনাকে আন্টির কাছে নিয়ে যাব।
জাস্ট দেখা দিয়ে চলে যাবেন। বেশিক্ষণ বিরক্ত করবেন না। কথা বলা পুরোপুরি নিষেধ। আন্টির আবার বেশি কথা বলতে অভ্যাস। কথা বলে রোগ বাড়াচ্ছেন। বোঝা যাচ্ছে ভদ্রমহিলা অসুস্থ। সম্ভবত হাসপাতালে ছিলেন। সম্প্রতি বাসায় আনা হয়েছে। অনেকেই তাকে দেখতে আসছে বলে মিসির আলির বাড়ির সবাই স্বাভাবিকভাবেই নিয়েছে। ঘণ্টাখানেক বসে থাকার পর একজন কাছের মেয়ে এসে বলল, ভিতরে আসেন, জুতা খুইল্লা বসেন। লম্বা বারান্দা পার হয়ে মিসির আলি ছোট্ট একটা ঘরে ঢুকলেন। ঘরের দরজা জানালা বন্ধ। মেঝে মনে হয় ডেটল দিয়ে ধুয়েছে। সরমতো ভেটলের গল্প। ঘরের অর্ধেকটা জুড়ে খাট পাতা। মিসির আলি ভেবেছিলেন বৃদ্ধা এক মহিলাকে শুয়ে থাকতে দেখবেন। তা দেখলেন না। মোমেনা খাতুন একাধিক দেওয়ালে ঠেস দিয়ে বসে আছেন। তার চোখে চশমা, গায়ের রং ধবধবে সাদা। গায়ের কাপড়টিও সাদা, মাথার চুল সাদা। যে বিছানায় বসেছেন সেই বিছানার চাদরটাও সাদা। সব মিলে সুন্দর একটি ছবি। মিসির আলি বললেন, আপনি কেমন আছেন? ভদ্রমহিলা স্পষ্টত বললেন, জি ভালো। ভদ্রমহিলার কান ঠিক আছে, কথা ছড়ানো হয়, তবে চোখের দৃষ্টি সম্ভবত কিছু সমস্যা আছে। তিনি তাকিয়ে আছেন অন্যদিকে। আপনি অসুস্থ জানতাম না। অসুস্থ জানলে আসতাম না। আমি ভালো আছি। বাথরুম মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা বলল কিছুই হয় নাই। আমি খানিকক্ষণ আপনার সঙ্গে কথা বলবো, যদি আপনার আপত্তি না থাকে। আমার পরিচয় আপনাকে দেওয়া দরকার। আমার নাম মিসির আলি। আপনার পরিচয় দিতে হবে না। আমার ছেলে তার ম্যানেজারকে পাঠিয়েছিল। সে বলেছে আপনি আসবেন। আপনার ছেলে আপনাকে দেখতে আসেনি? না, আসে না। এর আগে একবার জরায়ু টিউমার অপারেশন হয়েছিল। ৩ মাস ছিলাম হাসপাতালে। খবর পেয়ে দেখতে এলো না। মরে যেতেও পারতাম। আমি তো তার মা। বলুন আপনি, আমি তার মা না? অবশ্যই আপনি তার মা। বেশি কথা বলা বোধহয় আপনার নিষেধ। আপনি বরং এক কাজ করি, এমনভাবে প্রশ্ন করি যেন হ্যাঁ না হলে জবাব দেওয়া যায়। কথা বলা নিষেধ, এটা আপনাকে কে বলল? কোনো নিষেধ না। ডাক্তার এমন কিছুই বলে নাই। এইসব কথা বাড়ির লোকজন বানিয়েছে যেন যেই আসে তাকে বলে কথা বলা নিষেধ। যাক বাদ দিন। কি যেন বলছিলাম? আপনি বলেছিলেন আগে একবার আপনার জরায়ু টিউমার অপারেশন হয়েছিল। ৩ মাস হাসপাতালে ছিলেন। আপনার ছেলে খবর পেয়েও আপনাকে দেখতে আসেনি। আপনি আমার কাছে জানতে চাচ্ছিলেন আপনি তার মা কিনা। মমিনা খাতুন মিসির আলির কথায় হটচটিয়ে বললেন, হ্যাঁ ঠিক কথা। আমি তো তার মা। সন্তান পেটে রেখেছি। সে আমাকে আমার স্বামী বাড়ি থেকে বের করে দিল। সন্ধ্যা রাত্রিতে আমাকে এসে বলল, মোমেনা বাইরে রিক্সা আছে, যাও রিক্সায় ওঠো। তার রাগ বেশি, ভয়ে কিছু জিজ্ঞেস করলাম না। সে রিক্সায় উঠলাম। ওই বাড়িতে আর ঢুকতে পারলাম না। এখন আমি পড়ে আছি আমার ভাইয়ের বাড়িতে। আমি তো থাকতে পারতাম আমার ছেলের সঙ্গে, পারতাম না? জি পারতেন। তার উচিত ছিল না আমাকে তার বাড়িতে রাখা। আমি তার মা। আমি কেন অন্যর বাড়িতে থাকবো? জি তা তো বটেই। তন্ময়ের বাবার মৃত্যুর পর আপনি ওই বাড়িতে গিয়ে উঠলেন না কেন? কেমন করে উঠবো? তখন আমার ভাইয়ের জোর করে আমায় নিয়ে বিয়ে দিয়েছে। লোকটা রেলে চাকরি করত, ছোট্ট চাকরি। তবে মানুষ খারাপ ছিল না। সে মারা গেছে কাকড়া বিছার কামড়ে। কাকড়া বিছার কামড়ে মানুষ মারা যায় এমন কথা বললে কখনো শুনেছেন? শোনেন নাই? এটি হলো আমার কপাল। লোকটা রেলের গুদামঘরে ঢুকেছে। টিন না কি যেন সরাচ্ছে। এমন সময় হাতে কামড় দিল, চিৎকার দিয়ে উঠল। সাপ, সাপ। সে ভেবেছিল সাপ।
লোকজন দৌড়ে এসে সে দেখে কাকড়া বিছা। কোনো গুরুত্ব দিল না। কামড়ের জায়গায় চুন মাখিয়ে দিল। রাতে লোকটার জ্বর আসলো, খুবই জ্বর। আমাকে ডেকে তুলে বলল, মোমেনা, বড় পানির গে পিয়াস লাগছে, পানি দাও। আমি বাতি জ্বালিয়ে দেখি হাত ফুলে ঢোল হয়েছে, আগুনের মতো গরম। আমি বললাম, ডাক্তার ডাকি? সে বলল, তোর হোক,